আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ড্রিম চিলড্রেন এ রিভারি বাই চার্লস ল্যাম্ব। এটি 9, 10, 11, 12-এর একটি কমন টপিক এসে, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তবে ভিডিওটি ডিটেলসে শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানানো দরকার। যে সমস্ত ছাত্রছাত্রী কম বেশি আমার কন্টেন্ট দেখছো তারা জানো খুব ঘন ঘন ভিডিও আমি দিই না। এর কারণ হচ্ছে যে ইনফরমেশনটা আমি দেবো সেটা একদম অথেন্টিক যাতে হয়, আমার মনের মতো করে যা ডেটা দেওয়ার দরকার সেটা যদি না হয় তাহলে আমি সেই পর্যন্ত দিই না যতক্ষণ না কালেক্টেড হচ্ছে। এছাড়াও আমি অফলাইন ব্যাচ পড়াই, তাই খুব একটা সময় পাই না। তো এটুকু মনে রাখবে, দেরি করে আসলেও যে ইনফরমেশনটা আসবে সেটা অথেন্টিক কন্টেন্ট হবে এবং ইম্পর্ট্যান্ট কন্টেন্ট। আরও একটি ইনফরমেশন হলো, আমার এই চ্যানেলে দেওয়া যে কন্টেন্টগুলো সেটা গ্রামার হতে পারে বা যেটা স্টোরি বা অন্য কোনো টেক্সটের উপরে হতে পারে। এই কন্টেন্টগুলো যদি পিডিএফ আকারে অর্গানাইজড নোটস কেউ কিনতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, বারবার বলছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। অনেকে কল করছে বা SMS করছে, অন্যান্য কিছুই নয়, শুধু হোয়াটসঅ্যাপ করবে যে আমি নোটস কিনতে চাই, কোন টপিক সেটা বলবে, আমি তারপর কী করতে হবে সেটা জানিয়ে দেবো, কোথায় পেমেন্ট করতে হবে, কত পেমেন্ট করতে হবে, সমস্তটা এটা মাথায় রাখবে। এসেটির ডিটেলসে জানার আগে চার্লস ল্যাম্ব এর লাইফ সম্বন্ধে বেশ কিছু ফ্যাক্ট জানতে হবে, কারণ এটা একটা পার্সোনাল এসে। ব্যক্তিগত ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে। 10th ফেব্রুয়ারি 1775-এ তার বার্থ, 27 ডিসেম্বর 1835-এ তার মৃত্যু। তিনি কোন এজ থেকে বিলং করছেন? রোম্যান্টিক যুগের। রোম্যান্টিক যুগ লিরিক্যাল ব্যালাডস পাবলিশ হওয়ার সাথে সাথে শুরু হয়েছিল 1798-এ স্যামুয়েল টেলর কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ, এবং 1837-এ এই রোম্যান্টিক এজ এই পর্যন্ত। তিনি রোম্যান্টিক এজের একজন এসেইস্ট চার্লস ল্যাম্ব। ইয়াংগেস্ট চাইল্ড ছিলেন। সিস্টারের নাম কি ছিল? ম্যারি অ্যান ল্যাম্ব, যে কিনা তার থেকে 11 বছরের বড় এবং যাকে এই এসেতে ব্রিজেট বলে উল্লেখ করা হয়েছে। এল্ডার ব্রাদারের নাম কি ছিল? জন ল্যাম্ব, যাকে এই এসেতে জন এল বলে উল্লেখ করা হয়েছে। এই জন কথাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো ব্যক্তির নাম এখানে জন। তার কারণ তার বাবার নাম জন, তার ভাইয়ের নাম জন, এবং এই গল্পে ড্রিম যে চিলড্রেনগুলো জন আর অ্যালিস তার মধ্যে একজন জন। বর্ন ইন লন্ডনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামাতার নাম কি? জন ল্যাম্ব, এলিজাবেথ ফিল্ড। প্রথমে রয়েছে সবচেয়ে বিখ্যাত এসেইজ অফ এলিয়া, যেটা 1822 হবে। এটা 1822-এ পাবলিশ হয়েছিল। এলিয়া ছিল তার পেন নেম ইন লন্ডন ম্যাগাজিন। এই ম্যাগাজিনের হয়ে যখন তিনি লিখতেন তখন এলিয়া এই নামেই লিখতেন। লাস্ট এসেইজ অফ এলিয়া এটা ছিল 1833 সালে পাবলিশ হয়েছিল, এবং ওল্ড চায়না 1823। তার আরও একটি বিখ্যাত কাজ হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার 1807 ফর চিলড্রেন। এটা বাচ্চাদের জন্য শেক্সপিয়ারের গল্পগুলো ছোট করে লিখেছেন তিনি, এবং কোলাবোরেট করেছেন তার বোনের সাথে বা দিদির সাথে, ম্যারি ল্যাম্ব, যে কিনা 11 বছরের বড় ছিল, ম্যারি অ্যান ল্যাম্ব। এবং এটা বেস্ট সেলার হয়েছিল ফর উইলিয়াম গডউইন্স জুভেনাইল লাইব্রেরি। বাচ্চাদের জন্য যে জুভেনাইল লাইব্রেরি ছিল উইলিয়াম গডউইন্স, সেখানে সবচেয়ে বেস্ট সেলিং বুক হয়েছিল এটা। এ চিলড্রেন্স বুক শপ অ্যান্ড পাবলিশিং হাউস। তার একটা ট্র্যাজেডি ছিল জন উডভিল, 1802-তে পাবলিশ হয়েছিল। তিনি একটা ফার্সও লিখেছিলেন মিস্টার এইচ বলে, এবং এটা প্লে করা হয়েছিল ড্রুরি লেন থিয়েটারে 1807-এ। রবার্ট সাউদি তার এসেস অফ এলিয়াকে ক্রিটিসাইজ করেছিলেন ইন কোয়ার্টারলি রিভিউতে। কেন? ফর বিং রিলিজিয়াস, অর্থাৎ অধার্মিক কিছু ব্যাপার তিনি লক্ষ্য করেছেন। ম্যারি ল্যাম্ব সাফার্ড ফ্রম মেন্টাল ইমব্যালেন্স। তার দিদি 11 বছরের যে বড়, মেন্টালি পাগল হয়ে গেছিলেন, মেন্টালি প্রবলেম ছিল তার। কিল্ড মাদার, তার মাকে হত্যা করেছিল 1796-এ, এবং তার বয়স ছিল 32। তার জন্য তাকে 6 সপ্তাহ মেন্টাল অ্যাসাইলামে কাটাতে হয়েছিল। বায়োগ্রাফারের নাম ছিল E.V. লুকাস, চার্লস ল্যাম্বের বায়োগ্রাফার। খুবই ইম্পর্টেন্ট। বায়োগ্রাফার কী কথা বলেছিলেন তার মধ্যে একটি ইম্পর্টেন্ট, দ্য মোস্ট লাভেবল ফিগার ইন ইংলিশ লিটারেচার। এত বড় কথা E.V. লুকাস বলেছিলেন চার্লস ল্যাম্ব সম্বন্ধে তার বায়োগ্রাফিতে। প্রত্যেকটা কিন্তু বাছাই করা ইনফরমেটিভ, তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। এলিয়া এটা এলিয়া হবে অন দ্য ওল্ড বেঞ্চার্স, পোর্ট্রেট অফ হিজ ফাদার। এটা তার বাবার একটা ছবি। ল্যাম্ব এঁকেছিলেন আন্ডার দ্য সিউডোনিম লভেল এই নামে। নেক্সট, মিসেস ফিল্ড এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই এসেতে। একে ছিল ল্যাম্বস ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। তিনি ছিলেন টল, আপরাইট, গ্রেসফুল, রিলিজিয়াস অ্যান্ড গুড। এতগুলো অ্যাডজেক্টিভ মিসেস ফিল্ডের জন্য ব্যবহার করা হয়েছে। মিসেস ফিল্ড ওয়াজ আ সার্ভেন্ট টু দ্য প্লামার ফ্যামিলিজ লার্জ কান্ট্রি হাউস ইন বেক্সওয়্যার ইন হার্টফোর্ডশায়ার। ক্রাইস্ট হসপিটাল 5 and 30 years ago, এটা আর একটা এসের নাম। এটা ছিল তার স্কুল। ফ্রেন্ডশিপ হয়েছিল S.T. কোলরিজের সাথে এই স্কুলে। ক্রাইস্ট হসপিটাল কি? স্কুল, প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন ওয়ার ল্যাম্ব অ্যান্ড হিজ ফ্রেন্ড স্যামুয়েল টেলর কোলরিজ ওয়ার এডুকেটেড। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন ক্লার্ক হিসেবে সাউথ সি হাউসে। এই সাউথ সি হাউস থেকে একজন কর্মচারী, তার নাম ছিল এলিয়া, সেই নামটাই তিনি ছদ্মনাম হিসেবে নিয়ে লেখালেখি শুরু করেছিলেন, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। সাউথ সি হাউস। তিনি
ক্লার্ক ছাড়াও তিনি কাজ করেছিলেন অ্যাকাউন্ট্যান্টস অফিস এ কাজ করেছিলেন ইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অ্যান সিমন্স এরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ছিল তার বিলাভেড, একে ভালোবাসতেন ল্যাম্ব, এবং আনসাকসেসফুল লাভ, পাননি তারকে কোনোদিনও। শি ম্যারিড, অ্যান সিমন্স বিবাহ করেছিলেন বার্টাম বলে একজন ব্যক্তিকে, সিলভার স্মিথ একজন স্বর্ণকার ফ্রম উইটফোর্ড। অ্যালিস ডাব্লিউ.এন অ্যান সিমন্স ইন ল্যাম্বস এসেস, ল্যাম্বের এসেতে অ্যালিস ডাব্লিউ.এন কাকে বলা হয়েছে? অ্যান সিমন্সকে। প্রত্যেকের নামটা একটু আলাদা করে ওখানে তিনি বলেছেন। গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই কথাটা চার্লস ল্যাম্ব নিজেই বলেছিলেন। ফেলিওর ইন উইনিং অ্যান, অ্যানকে সারা জীবন না পাওয়ার জন্য যে ব্যর্থতা সেটাকে গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলে নিজেই লিখে গেছেন। রোট লেটার টু কোলরিজ অন ম্যারি ল্যাম্বস লুনাসি, কিলিং মাদার, হিজ ফ্রাস্ট্রেশন ইন কেয়ারিং দ্য ইনসেন্ট সিস্টার, অলমোস্ট উইশিং দ্যাট ম্যারি ওয়ার ডেড। চার্লস ল্যাম্ব অনেক ব্যক্তিগত বিষয়ে এসটি কোলরিজকে চিঠি লিখে শেয়ার করতেন। তার মধ্যে একটা বিষয় হচ্ছে তার বোনকে কীভাবে টেক কেয়ার করতে হতো, বিকৃত যার মস্তিষ্ক, এবং তিনি চেষ্টাও করেছিলেন যে একটা সময় যেন ও মারা যায়। পোয়েমস অন ভেরিয়াস সাবজেক্টস, এটাও আরেকটা লেখা বাই জোসেফ কটল, ওয়াজ ফার্স্ট কালেকশন বাই স্যামুয়েল টেলর কোলরিজ। এখানে কিছু সনেট ইনক্লুড করা হয়েছিল যেটা চার্লস ল্যাম্বের লেখা। পোয়েমস অন ভেরিয়াস সাবজেক্টস। এতক্ষণ আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিছু জানছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড হলেও এই এসের সাথে ওতপ্রোতভাবে এই সমস্ত ক্যারেক্টারগুলো ইম্পর্ট্যান্ট, জড়িত। এই এসেটার টাইপটা কি? পার্সোনাল এসে। এবারে জানবো এসে কাকে বলা হয়। এ প্রোজ ওয়ার্ক, একটা গদ্য, হ্যাজ এ পারপাস, যার একটা উদ্দেশ্য আছে। টু এক্সপ্রেস এ পয়েন্ট অফ ভিউ, একটা ব্যক্তিগত তার মতামত জানাবে লেখক এখানে। টু পারসুয়েড আস, আমাকে বোঝানোর চেষ্টা করবে আমরা যারা রিডার তাদেরকে। টু অ্যাকসেপ্ট এ থেসিস, একটা তত্ত্ব বা ধারণাকে অ্যাকসেপ্ট করার জন্য তিনি তার মতামতটা প্রকাশ করবেন এই এসেতে। টু ডিসকাস আ ম্যাটার, এবং আরও কি উদ্দেশ্য? একটা ব্যাপারকে ডিসকাস করার জন্য। যেমন অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের, যেটাই সিলেবাসে রয়েছে, এটার কি একটা শিক্ষামূলক ব্যাপার এখানে ডিসকাস করেছেন, একটা থেসিস দিয়েছেন যে লেখাপড়াটাকে কেমনভাবে আমাদের দেখা উচিত। দিস ইজ এসে। তো এই ড্রিম চিলড্রেন একটা এসে, সেটা কী ধরনের? পার্সোনাল এসে। চার্লস ল্যাম্ব বিলংস টু দ্য রোম্যান্টিক লিটারেরি পিরিয়ড, রোম্যান্টিক এজে তিনি বিলং করছেন। ফিচার্স অব রোম্যান্টিক এজ, রোম্যান্টিক যুগের ফিচার্স কী কী, যেটা ছিল 1798 থেকে 1837। 7টা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। সাবজেক্টিভিটি, এসকেপিজম, রিটার্ন টু নেচার, সুপার ন্যাচারালিজম, মেডিভেলিজম, ইমাজিনেশন, নেগেটিভ ক্যাপাবিলিটি, এই সমস্ত হচ্ছে এই ড্রিম চিলড্রেনের মধ্যে আমরা পাবো এই ক্যারেক্টার্সগুলো। তাই এটা এখানে উল্লেখ করা হয়েছে যে রোম্যান্টিক এজের বৈশিষ্ট্য কী কী। নেক্সট, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এসেজ অফ এলিয়া, পাবলিশড হয়েছিল লন্ডন ম্যাগাজিনে 1822-এ। ফিলিংস অফ লস অ্যান্ড রিগ্রেট, এখানে আমরা দেখতে পাবো। ড্রিম চিলড্রেন, কেন ড্রিম চিলড্রেন? কারণ হি নেভার ম্যারিড, তার স্বপ্নের শিশু। রিভারি, এ ডে ড্রিম বা ফ্যান্টাসি। গ্রেট গ্র্যান্ডমাদার কে ছিল? ফিল্ড। লিভস ইন নরফোক, তিনি নরফোকে একটা ম্যানশনে থাকতেন। তিনি কাজ করেছিলেন অ্যাজ আ হাউসকিপার ফর 50 ইয়ার্স ইন দ্যাট হাউস অফ প্লামার্স। নেক্সট, আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন, দ্য চিলড্রেন ইন দ্য উড, অলসো নোন অ্যাজ চিলড্রেন ইন দ্য উড, এই ব্যালাডটার আরও একটা নাম আছে, দ্য বেবস ইন দ্য উড। এটা হচ্ছে পপুলার একটা ইংলিশ ব্যালাড, বা এর আরও একটা নাম প্যান্টোমাইন বলা চলে। এটা কী নিয়ে আছে? ইট টেলস আ ট্রাজিক স্টোরি অফ 2 অরফ্যান চিলড্রেন অ্যাবান্ডন ইন এ ফরেস্ট, দুটো অনাথ বাচ্চাকে একটা জঙ্গলে রেখে আসা হয়। দ্য ব্যালাড ফার্স্ট রেজিস্টার্ড ইন 1595-এ, প্রথমে 1595-এ এটা পাবলিশ করা হয়েছিল। এখানে ডিসক্রাইব করা হচ্ছে হাউ চিলড্রেন্স আঙ্কেল, কীভাবে ওই বাচ্চা দুটোর যারা মা বাবাকে হারিয়েছে তাদের সন্তান দুটো, তার আঙ্কেল কীভাবে সিকিং দেয়ার ইনহেরিটেন্স, অর্থাৎ তাদের সম্পত্তিটা নেওয়ার লোভে, হায়ার্স রাফিয়ান্স টু কিল দেম, দুজন গুন্ডা ভাড়া করেছিল তাদের মারার জন্য। ওয়ান অফ দ্য রাফিয়ান্স হ্যাজ এ চেঞ্জ অফ হার্ট, তো গুন্ডা দুটোর মধ্যে একজনের হৃদয় পরিবর্তন হলো, এবং সে কী করলো? বাচ্চাগুলো না মেরে কিলস হিজ পার্টনার, আরেকটা গুন্ডাকে মেরে ফেললো। লিভিং দ্য চিলড্রেন টু ফেন্ড ফর দেমসেলভস ইন দ্য উডস, অর্থাৎ বাচ্চাদেরকে রেখে চলে আসে জঙ্গলের মধ্যে। দ্য চিলড্রেন ইভেনচুয়ালি পেরিশ অ্যান্ড দেয়ার বডিজ ওয়ার কভার্ড উইথ লিভস বাই এ রবিন, তো বাচ্চাগুলো না খেতে পেয়ে জঙ্গল থেকে না বেরোতে পেরে মারা গিয়েছিল, এবং সেখানে রবিন রেডব্রেস্ট এই পাখিটি তাদের ডেড বডিটা চাপা দিয়েছিল পাতা দিয়ে। এটা এই গল্পে মেনশন করা আছে যে চিমনি পিসটা ছিল বড় প্রাসাদে, সেখানে এই গল্পটা খোদাই করা ছিল। দ্য ব্যালাড ইজ ইনক্লুডেড ইন পার্সিস রেলিক্স। ব্যালাড কী জিনিস? এ ন্যারেটিভ পোয়েম, এটা একটা পোয়েম যার মাধ্যমে কিছু একটা ন্যারেট করা হয়। অফেন সেট টু মিউজিক দ্যাট টেলস আ স্টোরি, এটা গল্প বলে দেয় কিন্তু মিউজিক্যাল ব্যাপারের মধ্যে থাকে। এবার আসছে সালট্রি। সালট্রি ব্যাপারটা কি? এটা হচ্ছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা দেখতে ঠিক এই রকম ছবিতে যেটা দেখা যাচ্ছে। বাট এখানে সালট্রি কি? গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড,
সালট্রিটা বাই হার্ট জানতো। এই সালট্রিটা কি এখানে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য বুক অফ সামস অ্যাজ প্রিন্টেড ইন দ্য বুক অফ কমন প্রেয়ার্স, বাইবেলের একটা প্রেয়ার্স, সেটাতে সে ভালো করে জানতো, তিনি ধার্মিক ছিলেন। ফিল্ড, সিম্বল অফ ভার্চু অ্যান্ড স্ট্রেংথ, তার মধ্যে ভার্চু দেখতে পাই, ভালো গুণ, শক্তি, এবং নিউ সালট্রি বাই হার্ট, পায়াস, বেস্ট ডান্সার, এবং ক্যান্সারে মারা যান। স 2 অ্যাপারেশনস, রাত্রে তিনি 2টো ঘোস্ট দেখতে পেতেন সেই বাচ্চা দুটোকে। বাস্ট অফ 12 সিজার, এটা কারা? 12 সিজারের কথা এখানে বলা রয়েছে, যেটা ছবিতে দেখতে পাচ্ছ। হাফ বাস্ট, এই পর্যন্ত মূর্তি, এটা 12টা সিজারের মূর্তি ওখানে ছিল, এবং চার্লস ল্যাম্ব এগুলোকে দেখতো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নিজেদের মতো মূর্তিতে পরিণত হতো বা মূর্তিগুলো তার মতো অ্যালাইভ হয়ে যেত। এই হচ্ছে 12টা সিজার, এদের কথা মেনশন করা আছে। এরকম প্রচুর ইনফরমেশান আমার এই পিডিএফগুলোতে রয়েছে, এবং এগুলো যদি কেউ কিনতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। সমস্তটা প্লাস ছবি সহ এখানে মেনশন করা রয়েছে, যেটা অন্য কোনো কন্টেন্টে দেখতে পাবে না।